গ্রামের বুড়া মানুষজন কয় রাত 2টার পর যদি বাঁশবাগান থেইকা তোর নাম ধইরা কেউ ডাকে ভুলেও পিছনে চাইস না, কারণ যে ডাকে সে মানুষ না। আর আমি সেই ভুলটাই করছিলাম। তো আসসালামু আলাইকুম গাইস, আমি আবার শুরু করছি আমাদের সেই পছন্দ করা গল্পটা বাঁশবাগানের সেই ডাক। তো এটাই কিন্তু আমাদের আরেকটা পর্ব আছে, মারুফ ভাই কিন্তু আমাদেরকে এটাও পাঠাইছে। তো আমরা আসুন শুনি ওনার সাথে এবং ওনার বন্ধুর সাথে কি এমন ঘটেছিল। তো বেশি কথা না বলে আমরা শুরু করছি বাঁশবাগানের সেই ডাক পার্ট 3। আর আমি আর একটা কথা বলে নিচ্ছি, পুরোটা কাহিনী আমি একমাত্র আপনাদেরকে গ্রামের ভাষায় শোনাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো শুরু করছি। আমি তখন দৌড়াইতাছি, কিন্তু যত দৌড়াই তত মনে হয় আমি একই জায়গায় ঘুরতাছি, চারপাশে খালি বাঁশ আর বাঁশ। হঠাৎ দেখি সামনে একটা পুরান কুড়ে ঘর। আমার জন্মের পর থেকে এই গ্রামে আসি, কিন্তু এই ঘর কোনোদিন দেখি নাই। ভয়ে ভয়ে দরজাটা ঠেলা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুইকাই দেখি ঘরের দেয়ালে অনেক পুরান ছবি ঝুলাইয়া রাখা। লণ্ঠনের আলো ফালাইয়া ছবিগুলা দেখতেছিলাম। হঠাৎ একটা ছবি দেখে আমার বুকটা ধক করে উঠল, কারণ ওই ছবিতে দাঁড়ানো মানুষটা আমি নিজেই। একই মুখ, একই চেহারা, একই চোখ, কিন্তু ছবির নিচে লেখা নিখোঁজ 1987 সাল। আমি তো তখন জন্মই নেই নাই। ঠিক ওই সময় থাম, ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হইয়া গেল। আমি দৌড়াইয়া দরজার কাছে গেলাম, কিন্তু দরজা আর খুলে না। তখনই কানের কাছে কে যেন আস্তে কইল, তুই আইসস অবশেষে। আমার শরীর ঠান্ডা হইয়া গেল। আমি ধীরে ধীরে পিছনে ফিরলাম, আর ফিরা যা দেখলাম জীবনে কোনোদিন ভুলবো না। ঘরের এক কোনায় একটা বুড়া মহিলা বসা, মাথা ভর্তি সাদা চুল, চোখ দুইটা একদম লাল, আর তার পায়ের নিচে ছড়াইয়া আছে অনেকগুলো মানুষের ভার। আমি কাপা গলায় কইলাম, তুমি কে? বুড়ি একটা ভয়ঙ্কর হাসি দিল, তারপর কইল, তোর দাদা আমারে চিনত। এই কথা শুনে আমার বুকের ভিতরটা কাইপা উঠল, কারণ গ্রামের মানুষজন মাঝে মাঝে একটা গল্প কইতো। অনেক বছর আগে নাকি এই বাঁশবাগানে এক ডাইনির বাসা ছিল, কিন্তু কেউ বিশ্বাস করতো না। বুড়ি আবার কইল, তোর দাদা আমারে আগুনে পুরাইয়া মারতে চাইছিল, কিন্তু আমি মরি নাই। এই কথা কইয়া সে আস্তে আস্তে দাঁড়াইল, আর দাঁড়াইতেই দেখি তার পা মাটিতে নাই, সে ভাসতাছে বাতাসে। ঠিক তখনই বাইরে থেকে রফিকের চিৎকার শোনা গেল, মাহিম, পালা পালা। আর সঙ্গে সঙ্গে পুরো ঘরটা কাঁপতে শুরু করলো। রফিকের চিৎকার শুনে আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজা খোলার আগেই বুড়িটা হঠাৎ আমার সামনে আইসা দাঁড়াইলো। তার চোখ দুইটা আগুনের মতো জ্বলতাছে। সে কইল, আজ তুই যাইতে পারবি না। এই কথা কইয়া সে আমার গলা চেপে ধরলো। আমি শ্বাস নিতে পারতাছিলাম না। ঠিক ওই সময় আমার গলার তাবিজটা গরম হইয়া উঠল। এই তাবিজটা আমার দাদা মারা যাওয়ার আগে দিছিল। হঠাৎ তাবিজ থেকে এক ঝলক আলো বের হইল। বুড়িটা ভয়ঙ্কর চিৎকার দিয়া পিছনে ছিটকা পড়ল। আমি সুযোগ পাইয়া দরজা ঠেইলা ভাইঙ্গা বাইর হইয়া দৌড় দিলাম। বাইরে আইসা দেখি রফিক কাঁপতাছে। সে কইল, ভাই দেরি করিন না, পালাই পালাই। আমরা দুইজনে দৌড়াইতে লাগলাম, কিন্তু বাঁশবাগান থেকে বাইর হইবার আগেই চারপাশ থেকে শত শত গলার শব্দ আইতে লাগলো, ফিরা হাই, ফিরা হাই, ফিরা হাই। পুরা বাঁশবাগান যেন একসাথে ডাকতাছে। আমি পিছনে তাকাইলাম না, কিন্তু রফিক ভুল কইরা একবার পিছনে চাইলো, আর চাইতেই সে থমকাইয়া দাঁড়াইয়া গেল। তার চোখ একদম ফাঁকা, মুখে কোনো কথা নাই। আমি তারে টানতেছি, কিন্তু সে নড়ে না। তারপর সে আস্তে আস্তে বাঁশবাগানের ভিতরের দিকে হাঁটতে শুরু করলো। আমি চিৎকার কইরা কইলাম, রফিক কই যাস? কিন্তু সে যেন আমার কথা শুনতেই পাইতেছে না। তখনই অন্ধকারের মধ্যে সেই সাদা কাপড় পরা মেয়েটারে আবার দেখলাম। সে হাত তোলা ইশারা কইরা কইল, তোর বন্ধু রে
বাঁচাইতে চাইলে সত্যটা জান। আমি কিছু বুঝার আগে মেয়েটা মিলাইয়া গেল তার রফিকও অন্ধকারের মধ্যে হারাইয়া গেল। সেই রাতের পর রফিক আর কোনোদিন গ্রামের মানুষজনের সামনে ফিরে আসে নাই। কিন্তু 3 দিন পরে বাঁশবাগানের মাঝখান থেকে আবার একটা ডাক শোনা গেল, মাহিম, এবার তোর পালা। তো এই ছিল আজকে আমাদের 3 নাম্বার পার্ট। আর আপনারা যদি এই বাঁশবাগানের সেই ডাক পার্ট 4 দেখতে চান বা শুনতে চান, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভৌতিক গেম কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিও ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেন। সকলকে জানাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেদিন যদি আমি ওই বৃষ্টির রাতে ঘর থেকে বাইর না হইতাম, তাহলে হয়তো আজও জানতাম না গ্রামের পুরান কবরস্থানের সেই ভয়ঙ্কর রহস্য। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি শোনাবো আপনাদেরকে মারুফ ভাইয়ের সাথে ঘটে যাওয়া এমন একটা ভয়ানক কাহিনী যা শুনে আপনাদের গায়ে একদম শিউরে উঠবে। তো চলুন সেই কাহিনীর আপনাদেরকে আমি এখনই শোনাচ্ছি। আষাঢ় মাস, সারাদিন থেকে আকাশ কালা হইয়া আসিল। রাত প্রায় 11টা বাজে। বাইরে মেঘগুলধারের বৃষ্টি পড়তাছে। বজ্রপাতের আলোতে পুরা গ্রাম মাঝে মাঝে চকচক কইরা উঠতাছে। আমি তখন ঘরে বইসা মোবাইল দেখতেছিলাম। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক, মনে হইল কেউ দরজায় ধাক্কা মারতাছে। এত রাতে কে আইব? দরজা খুলে দেখি কেউ নাই, চারপাশে শুধু বৃষ্টি আর বৃষ্টি। দরজা লাগাইয়া আবার ভেতরে আইলাম, কিন্তু 5 মিনিট পর আবার ঠক 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 ঠক, এইবার আগের চেয়ে জুড়ে। আমি রাগ কইরা দরজা খুললাম, কিন্তু বাইরেও কেউ নেই। তখনই বজ্রপাত হইল, চক করে আলো জ্বইলা উঠল। আর আমি দেখলাম আমার উঠানের এক কোনায় একটা সাদা কাপড় পরা মাইয়া দাঁড়াইয়া আছে, মাথা নিচু, চুল দিয়া মুখ ডাকানো। আমি ভয় পাইয়া দরজা বন্ধ করে দিলাম। সাধারণত আর ঘুমাইতে পারলাম না। সারা রাত আমি আর ঘুমাইতে পারলাম না। ভোর হইলে সাহস কইরা ওই জায়গায় গেলাম। গিয়া দেখি কাদার মধ্যে খালি পায়ের ছাপ, আর পায়ের ছাপগুলো সোজা গ্রামের পুরান কবরস্থানের দিকে গেছে। ভোরবেলা সাহস কইরা আমি ওই পায়ের ছাপগুলার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। পায়ের ছাপগুলা সোজা গ্রামের পুরান কবরস্থানের দিকে গেছে। এই কবরস্থানটা নিয়ে গ্রামের মানুষজন অনেক গল্প করে। কেউ কয় রাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ কয় সাদা কাপড় পরা একটা মাইয়া কবরগুলার মাঝে ঘুরে বেড়ায়। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু সেদিন কবরস্থানের ভিতরে ঢুইকা আমার বুকটা ধরফর করা শুরু করলো। কারণ কাদার মধ্যে থাকা পায়ের ছাপগুলা একটা পুরান কবরের সামনে গিয়া শেষ হয়েছে। কবরটার পাথরের শেওলা জমা, নামটাও ঠিক মতো পড়া যায় না। আমি হাত দিয়া শেওলা পরিষ্কার কইলাম, তারপর যা দেখলাম আমার হাত পা ঠান্ডা হইয়া গেল। কবরে লেখা রূপা খাতুন, মৃত্যু 1998 সাল। ঠিক তখনই পিছন থেকে একটা বুড়া লোকের গলা শুনলাম, ওই কবরের কাছে যাইও না বাবা। পিছনে ফিরা দেখি গ্রামের বৃদ্ধ আজিজ চাচা দাঁড়াইয়া আছে। আমি জিজ্ঞেস করলাম, কেন চাচা? চাচা দীর্ঘ শ্বাস ছাইরা কইল, এই মায়াটা বিয়ের আগে রাতে বৃষ্টির মধ্যে হারাইয়া গেছিল। 3 দিন পর তার লাশ এইখানে পাওয়া যায়। আমার শরীর শিউরে উঠলো। ঠিক তখনই আকাশে আবার মেঘ ডাকলো, গড় 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 গড়। হঠাৎ দেখি কবরটার মাটি একটু একটু করে নড়তাছে। আমি আর আজিজ চাচা স্থির হইয়া দাঁড়াইয়া আছি। মাটির নিচ থেকে যেন কেউ ধীরে ধীরে উপরে উঠতে চায়। আর ঠিক সেই সময় আমার কানের কাছে একটা মেয়ে গলা ফিস ফিস কইরা উঠলো, আমারে খুঁজতাছ? আমি পিছনে ফিরলাম, কিন্তু সেখানে কেউ ছিল না, শুধু ভেজা বাতাস আর কবরটার মাটি তখনও নড়তেছে।